সেদিন বিকেলে ঘরটায় নীরবতা নেমে এসেছিল। জানালার বাইরে সূর্যটা ডুবছিল ধীরে ধীরে। আমি চুপচাপ বসেছিলাম। হাতে ধরা এক কাপ চা অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। তখনই সিফাত দরজার কাছে এসে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত দৃঢ়তা, গলায় কঠিন সুর। রাহি, তুমি রাহুলকে ডিভোর্স দিয়ে দাও, ও তোমার যোগ্য নয়। আমি মাথা নিচু করে বসেছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে কথাটা শুনে একটু অবাক হইনি আমি। কারণ ভেতর ভেতরে আমি বহুদিন ধরেই জানি রাহুল আমার জীবনে শুধু অন্ধকারই ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়ল সেই রাতের কথা, যখন সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছিল। আমার কান্না, আমার অনুনয়, সব কিছু ওর কাছে ছিল একদম অর্থহীন। দিন দিন ওর সহিংসতা বাড়তে থাকলো, আর আমি শুধু চুপচাপ সহ্য করে গিয়েছি। ভেবেছিলাম হয়তো সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। ওর নিষ্ঠুরতার শিকার হলো আমার অনাগত সন্তানও। আমি তখন মা হতে যাচ্ছিলাম। বুক ভরে স্বপ্ন দেখেছিলাম একটা ছোট্ট প্রাণের, যে আমার কোলে মাথা রেখে ঘুমাবে, আমার হাসিতে হাসবে। অথচ সেই রাহুলের পৈশাচিক নির্যাতনই সেই স্বপ্নকেই ধ্বংস করে দিল। আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল আমার বুকের ভেতরেই। আমি তখন বুঝলাম রাহুল শুধুমাত্র কেবল স্বামীই নয়, সে আমার সন্তানের খুনি। সেদিন সিফাতের সামনে বসে আমার বুকের ভেতর থেকে শুধু নিঃশব্দ একটা হাহাকার বেরোলো। চোখে কোনো জল এলো না, যেন চোখের সব অশ্রুই শুকিয়ে গিয়েছে। আমি ঠান্ডা গলায় কিন্তু অটল দৃঢ়তায় বললাম, আপনি সব ব্যবস্থা করে ফেলুন, আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কথাটা বলার সাথে সাথেই মনে হলো আমি যেন বুকের উপর বিশাল পাথরটা সরিয়ে ফেললাম। অনেকদিন পর মনে হলো আমি আবার বাঁচতে চাই। ডিভোর্স মানে শুধু সম্পর্কের ইতি নয়, আমার কাছে এটা হলো বিষাক্ত অধ্যায়ের একটা সমাপ্তি। সিফাত সমস্ত ব্যবস্থা নিখুঁতভাবে করে ফেলল। কাগজপত্র তৈরি হলো, সাক্ষী ঠিক হলো, সব কিছু যেন একেবারে নির্লিপ্ত শীতলতায় সম্পূর্ণ হচ্ছিল। আমি নিঃশব্দে কলমটা হাতে নিলাম। চোখের সামনে ডিভোর্স লেটারটা যেন অদ্ভুতভাবে কাঁপছিল। সাদা কাগজের কালো অক্ষরগুলো আমার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত অপমানের রক্তমাখা দলিলের মতো মনে হচ্ছিল। গভীর নিঃশ্বাস নিয়ে আমি সই করলাম। কলমের কালো কালি যেন আমার অতীতের বিষাক্ত সম্পর্ককে একেবারে ছিঁড়ে ফেলল। সই করার মুহূর্তে বুকের ভেতর তীব্র একটা ব্যথা অনুভব করলাম, কিন্তু একই সাথে যেন মুক্তির স্বাদও পেলাম আমি। তারপর আমি সিফাতের দিকে তাকিয়ে ধীর গলায় বললাম, আরেকবার আরেকবার আমি রাহুলের মুখোমুখি হতে চাই, শেষবারের মতো। আমার চোখের সামনে দাঁড়িয়েও যেন শুনে যায় আমি কেমন করে ভেঙে গিয়েছি। আমার গলায় কাঁপন ছিল, কিন্তু কথাগুলো ছিল বুকের রক্তে থেকে উঠে আসা। কিন্তু আমার সেই চাওয়া অসম্পূর্ণ থেকে গেল। সিফাত দৃঢ়কণ্ঠে আমাকে থামিয়ে দিল, তার চোখে কঠিন সিদ্ধান্তের ছায়া। না রাহি, তোমাকে আর ওর সামনে যেতে দেওয়া হবে না। তুমি যথেষ্ট সহ্য করেছো, এবার আমি সব দেখছি। আমি চুপ করে গেলাম। মনে হলো এক অদৃশ্য প্রাচীর আমাকে আটকে রেখেছে। শেষবার রাহুলের চোখে চোখ রাখার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। সেই মুহূর্তে বুঝলাম আমার আর রাহুলের গল্পটা কোনো বিদায়ী দৃশ্য ছাড়াই শেষ হয়ে গেল। সিফাতই সব ব্যবস্থা করে দিল, আমার সেই মুখোমুখি হওয়ার সুযোগ দিল না সে। আমার বুকের ভেতরে একটা হাহাকার রয়ে গেল, কিন্তু একই সাথে হালকা একটা শান্তিও অনুভব করলাম, যেন জীবনের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়টা অবশেষে বন্ধই হয়ে গেল আমার। মাথার ভেতর যেন ঝড় বইছিল, অসংখ্য দুঃখ আর কষ্টের স্মৃতি আমাকে তাড়া করছিল। আর আমি মরিয়া হয়ে চাইছিলাম একটু শান্তি, কারোর সঙ্গ। তাই গুটি গুটি পায়ে সামিরার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে গিয়ে দেখি ঘরটা ফাঁকা, চারিদিকে অদ্ভুত এক নীরবতা। মনে হলো হয়তো সামিরা ছাদে গেছে। আমি ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠলাম। ছাদে গিয়ে দেখি সামিরা এক কোণে দাঁড়িয়ে আছে, বাতাসে তার চুল উঠছে, চোখ দুটো দূরে কোথাও স্থির হয়ে আছে, যেন গভীর ভাবনায় ডুবে গেছে সে। আমি আস্তে করে বললাম, তোমার কি মন খারাপ সামিরা? সে আমার দিকে ফিরেও তাকালো না, ঠোঁট নড়ল না একবারও। তার নীরবতা আমাকে অস্বস্তিতে ফেললো। ভাবলাম হয়তো সত্যিই ওর মন খারাপ। আমি ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে সামিরার কণ্ঠ ভেসে আসলো, দাঁড়াও রাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি থেমে গেলাম, ধীর পায়ে আবার তার দিকে এগিয়ে গেলাম। সে হঠাৎই প্রশ্ন ছুড়ে দিল, তুমি তুমি কি রাহুলের স্ত্রী ছিলে? আমি কিছুটা অবাক হলেও শান্ত স্বরে বললাম, কেন, কি হয়েছে? হঠাৎ সামিরার চোখ ভিজে গেল। সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারল না, বুক ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে চারিদিকে নীরবতা কেঁপে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, রাহি, তোমার সাথে আমি ভীষণ অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার ভুল ক্ষমার অযোগ্য, তবুও আমি হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম,
কিছু বলার আগেই সামিরা তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল। ছাদের বাতাসে তার কান্নার প্রতিধ্বনি কিছুক্ষণ ভেসে রইল, আর আমি দাঁড়িয়ে রইলাম নির্বাক হয়ে, অগণিত প্রশ্নে বুক ভরা নিয়ে। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। আকাশের বুক জুড়ে ধূসর মেঘের ভারী স্তর জমে আছে, যেন অশ্রু চেপে রাখা কোনো চোখ। পশ্চিম আকাশের শেষ আলো নিভে আসছে ধীরে ধীরে। দূরে কোথাও শোকগাথা গাওয়া পাখির মতো এক আধবার শালিক ডাকছে। চারিদিকে নিস্তব্ধতা, মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন গভীর কোনো কষ্টে নীরব হয়ে গেছে। জানালার ধারে শুকনো পাতার মৃদু খসখস শব্দে ঘরটা ভরে উঠেছে। হালকা বাতাস এসেই সেই শব্দকে আরও গভীর, আরও রহস্যময় করে তুলেছে। বাতাসে অচেনা এক শীতলতা, যেন অদৃশ্য কারো দীর্ঘশ্বাস মিশে আছে তাতে। চারপাশের গাছগুলো নিঃশব্দ, তাদের প্রতিটি ডাল যেন অবসন্ন হয়ে ঝুলে আছে। দূরে নদীর কালচে জলে ধীর স্রোত বয়ে চলে, অথচ সেই স্রোতেও যেন চাপা কান্নার রেশ। মনে হয় সমগ্র প্রকৃতি এক অদৃশ্য বেদনার ভারে নতজানু হয়ে রয়েছে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা যন্ত্রণারই আর্তনাদ বহন করছে। এই নিস্তব্ধ বিষণ্ণ পরিবেশের মাঝেই ঘরে বসে আমি আর সামিরা রয়েছি। চারপাশে নেমে আসা অন্ধকার যেন ধীরে ধীরে ঘরটাকেও গ্রাস করে নিচ্ছে। বাতাসের প্রতিটি স্পর্শে জানালার কাচ হালকা হালকা কেঁপে কেঁপে উঠছে, আর শুকনো পাতার খসখস শব্দ আমাদের নীরবতাকে আরও ঘন ঘন করে তুলছে। সামিরার চোখ দুটো জানালার বাইরে স্থির হয়ে আছে, কিন্তু তার দৃষ্টি আসলে অনেক দূরে, অতীতের কোনো এক অজানা স্মৃতিতে ডুবে আছে যেন। আমি তার পাশে বসেও থেকেও অনুভব করতে পারছি সেটা। আমাদের মাঝে এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে আছে। বাইরের সেই অন্ধকার প্রকৃতিই যেন আমাদের ভেতরের অস্থিরতা, না বলা কথা আর ব্যথার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। মনে হয় প্রকৃতি আর মানুষ দুই একই শোকে নিমগ্ন হয়ে আছে, একই অজানা দুঃখে একে অপরের প্রতিফলন। আমি সামিরার দিকে তাকিয়ে বারবার জিজ্ঞেস করছিলাম যে, তুমি হঠাৎ আমাকে সরি বললে কেন? এর পিছনে কিছু তো আছেই, তুমি কি লুকাচ্ছ, তাই না? সামিরা প্রথমে কিছুই বলল না, নিঃশব্দে বসে রইল, যেন তার ভেতরের অস্থিরতা শব্দে রূপ নিতে পারছে না। তার আঙ্গুলগুলো কাঁপতে কাঁপতে ওড়নার প্রান্তটা মুচড়ে ফেলছিল। চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্ক, কিন্তু ঠোঁট সিল করে রাখা। আমি আর চুপ করে থাকতে পারলাম না। কণ্ঠে কঠোরতা এনে বললাম, সামিরা, তুমি যদি সত্যিটা না বলো, তবে আমি তোমার রিলেশনের কথা সবার সামনে ফাঁস করে দিব। আমার হুমকি শুনে সে যেন হঠাৎ জমে গেল। তার বুকটা দ্রুত ওঠানামা করতে লাগলো, মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। মনে হচ্ছিল তার চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রাহি, আমার কথাগুলো তুমি নিতে পারবে না। তুমি যদি শোনো, হয়তো আমাকে ঘৃণা করবে, হয়তো তোমার দুনিয়ায় পাল্টে যাবে। তার চোখের কোণে জল জমে উঠেছিল, কিন্তু সে প্রাণপণে তা আটকে রাখার চেষ্টা করছিল। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালাম, কাঁধে হাত রেখে বললাম, না সামিরা, আমি তোমাকে কখনোই ঘৃণা করব না। আমি সব কিছু নিতে পারবো, শুধু তুমি সত্যিটা লুকিয়ে রেখো না, প্লিজ। আমার দৃঢ় স্বরে যেন সামিরার ভেতরে বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে পড়তে লাগলো। হাত দুটো কাঁপতে কাঁপতে বুকের কাছে জড়ো হলো। অনেকক্ষণ দ্বিধার পর গভীর নিঃশ্বাস ফেলে সে ফিসফিস করে বলতে বাধ্য হলো, তখন আমি সদ্য ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন অনেক মানুষ, সব কিছুতেই যেন এক ধরনের কৌতূহল আর উত্তেজনা কাজ করছিল। পড়াশোনায় আমি শুরু থেকেই ভালো ছিলাম, তাই ক্লাসের শিক্ষক শিক্ষিকারাও আমাকে আলাদা করে লক্ষ্য করতেন। এর কারণে সহপাঠীরাও আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো, যেন আমার কাছাকাছি থাকলেই তারাও পড়াশোনায় ভালো করতে পারবে। চেহারাটা মোটেও খারাপ ছিল না, বরং আমি বুঝতেই পারতাম, যখন করিডোর দিয়ে হাঁটতাম বা ক্লাসে ঢুকতাম, তখন অনেকের দৃষ্টি একসঙ্গে আমার দিকে ঘুরে যেত। বিশেষ করে ছেলেরা তাদের চোখে হাঁ করে তাকিয়ে আমার দিকে, এক অদ্ভুত বিস্ময় মিশে থাকতো তাদের ভেতরে, যেন আমি তাদের কাছে এক রহস্যময় আকর্ষণ। আমার হাঁটার ভঙ্গি, হালকা হাসি কিংবা চোখের দৃষ্টি, সবই যেন তাদের মনোযোগ টেনে নিত অনায়াসেই। একদিকে পড়াশোনায় ভালো হওয়ার কারণেই আমি সবার কাছে সম্মানের জায়গা পেয়েছিলাম, অন্যদিকে চেহারার কারণে হয়তো হালকা ঈর্ষাও জাগত কারো কারো মনে। তবু অস্বীকার করার উপায় ছিল না, আমি কলেজে ছিলাম একেবারে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু। একদিন অদ্ভুতভাবে আমার জীবনের পথের সাথে এক মেয়ের সাথে দেখা হয়ে গেল। ওর নাম রাদিয়া শিকদার। প্রথম দেখাতেই আমাদের মধ্যে আলাপ জমে উঠল। কথার পরতে পরতে অদ্ভুত এক পরিচিতি কাজ করতেছিল আমাদের মাঝে, যেন বহুদিনের হারানো কাউকে হঠাৎ খুঁজে পাওয়া গেছে। হঠাৎ চোখে একটা সরল দীপ্তি, হাসিতে নিঃশব্দ স্নিগ্ধতা। একসময় রাদিয়া হেসে বলল, তাহলে আজ থেকে আমরা ক্লোজ ফ্রেন্ড, কেমন?
সেই মুহূর্তে আমার ভেতরে কেমন যেন আলোড়ন তৈরি হলো একটা। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আর সেদিন থেকে আমাদের বন্ধুত্বের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের সম্পর্কটা অদ্ভুতভাবে একতরফা ছিল না, দুজনেই সমানভাবে একে অপরের উপস্থিতি অনুভব করতাম। আমি যদিও কখনোই ওদের বাড়িতে যাইনি, তবুও রাদিয়া আমাদের বাড়িতে বহুবার এসেছে। মায়ের সাথে ওর আলাপ হয়ে গেছে, সবার সাথে বেশ বন্ধুত্ব হয়ে উঠেছিল। সবাই ওকে ভালোবাসতো, যেন অচেনা কেউ নয়, পরিবারই এরই একজন। সময়ের স্রোত বয়ে চলল, আমাদের বন্ধুত্ব প্রতিদিনের আড্ডা, হাসি ঠাট্টা আর গোপন কথায় আরও মজবুত হয়ে উঠল। তারপর এলো এক বিশেষ দিন। আমাদের কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। পুরো ক্যাম্পাস সাজানো হলো নানা রঙের ব্যানার, ফেস্টুন আর ফুল দিয়ে। আকাশ রোদের ঝিলিক, চারিদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, সব মিলিয়ে যেন এক উৎসবের এক বিশেষ আবহ তৈরি হয়েছিল। সেদিন কলেজের প্রতিটি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত ছিল। মাঠ জুড়ে রঙের সমাহার, কেউ লাল শাড়ি, কেউ হলুদ, কেউ বা সাদা। কিন্তু আমাদের দুজনের শার্ট যেন অদ্ভুতভাবে একে অপরের সাথে মিলে গেল। আমি আর রাদিয়া দুজনেই নীল রঙের শাড়ি পরেছিলাম। ওকে দেখেই আমার মনে হলো আজকের দিনটা যেন বিশেষ কিছু বলছে। নীল রঙের শাড়ির ফাঁকে রাদিয়ার গায়ের গাত্রবর্ণ আরও উজ্জ্বল লাগছিল, চোখের ভিতর দীপ্তি আরও গাঢ় হচ্ছিল। পাশে বসে থাকা অবস্থায় মনে হচ্ছিল পুরো ভিড়ের মাঝেও ওকে আলাদা করে চিনে নেওয়া যায়। আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম। চারিদিকে চেয়ারে সারি সারি ছাত্রছাত্রী বসে আছে। সামনে মঞ্চে স্যারেরা বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু আমাদের মন তেমন সেখানে ছিলই না। বক্তৃতার আনুষ্ঠানিকতার চেয়ে আমাদের নিজেদের ছোট ছোট আলাপচারিতাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। আমি আস্তে আস্তে রাদিয়ার দিকে ঝুঁকে বললাম, তুমি খেয়াল করেছো আমরা দুজনে নীল শাড়ি পরেছি, কাকতালীয় না এটা? রাদিয়া হেসে উঠল, চোখে একরাশ দুষ্টুমি ঝিলিক দিল। মনে হচ্ছে ভাগ্যই আমাদের একই রঙে সাজিয়েছে আজ। ওর কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু মনে মনে এক অদ্ভুত অনুভূতি উকি দিল, যেন সত্যই এ কোনো কাকতালীয় ব্যাপার নয়, এ আমাদের ভাগ্যের এক অদৃশ্য বন্ধন। এদিকে মঞ্চ থেকে একের পর এক স্যাররা ও কলেজের অতীত গৌরব, স্মৃতি আর ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন। করতালির শব্দ বারবার ভেসে আসছিল, কিন্তু আমাদের দুজনের ভেতরে অন্যরকম এক জগৎ তৈরি হয়েছিল, যেখানে বাইরের কোলাহলের কোনো অস্তিত্বই ছিল না। রাদিয়া ফিসফিস করে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ভাবছো এতক্ষণ? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভাবছি কিছু মানুষ জীবনে হঠাৎ করে আসে, কিন্তু থেকে যায় আজীবন। ও চুপ করে গেল, কিন্তু তার চোখের ভেতরে উত্তর আমি খুঁজে পেলাম, যেন আমার কথাগুলো ওর মনের ভেতর দাগ কেটে গেছে। সেই দিনটা শুধু অনুষ্ঠানই ছিল না, ছিল একরকম স্মৃতি তৈরি করার দিন। যখন সবাই মঞ্চের দিকে মনোযোগী, তখন আমরা দুজনেই নিজেদের গল্পে মগ্ন ছিলাম। মনে হচ্ছিল সময় যেন কেবল আমাদের জন্যই ধীরে ধীরে চলছিল। মঞ্চের দিকে সবাই তাকিয়ে আসি। বক্তৃতা শেষ হতেই সঞ্চালক মাইক্রোফোন হাতে নিলেন, উজ্জ্বল হাসি দিয়ে ঘোষণা করলেন, এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে বেশ জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহুল শিকদার। তিনি আজ আমাদের জন্য একটি গান পরিবেশন করবেন। চারিদিক থেকে যেন হঠাৎ করেই প্রাণবন্ত হয়ে উঠল। হলঘরের ভেতর করতালির ঢেউ বয়ে গেল, ছাত্রছাত্রীদের মুখে উত্তেজনার ঝিলিক। সবাই একসাথে গুঞ্জন করতে লাগলো, রাহুল এসেছে, রাহুল গান গাইবে। আমি অবাক হয়ে চোখে মঞ্চের দিকে তাকিয়ে দেখলাম। আলো ঝলমলে সাজানো মঞ্চ যখন রাহুল উঠে দাঁড়ালো, তখন আমার মনে হলো পুরো জায়গাটা যেন মুহূর্তেই বদলে গেল। লম্বা চওড়া দেহের অধিকারী রাহুলকে দেখে মনে হচ্ছিল যেন ভিড়ের মাঝেই সে আলাদা এক আভা ছড়িয়ে দিয়েছে। সাদা ঝকঝকে পাঞ্জাবির সাথে নীল জিন্স তার ব্যক্তিত্বকে তুলেছিল আরও দৃঢ় এবং পরিপাটি করে। মঞ্চে ওঠার মুহূর্তেই তার আত্মবিশ্বাসী ভঙ্গি দর্শকদের দৃষ্টি টেনে নিল। চারপাশের আলো ঝলমলে পরিবেশও যেন তার উপস্থিতিই ছিল সবথেকে বেশি উজ্জ্বল। হাত নেড়ে যখন সে সবাইকে অভিবাদন জানালো, তখন মনে হলো যেন কোনো পুরনো বন্ধু আপনাকে উষ্ণ হাসি দিয়ে স্বাগত জানাচ্ছে। তার ঠোঁটের কোণে লেগে থাকা নির্ভেজাল হাসি আর চোখের দীপ্তি দর্শকদের মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিল। এরপর ধীরে ধীরে সে মাইক্রোফোন হাতে তুলে নিল। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাস পর্যন্ত তার গলা শোনার জন্য থেমে আসে। মাইক্রোফোন সামনে দাঁড়িয়ে সে প্রথম সুর তুলল, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। গানটা ছিল নরম সুরের, মায়া ভরা সুরের সাথে তখন কণ্ঠ যেন সরাসরি হৃদয়ের ভেতর ঢুকে যাচ্ছিল। চারিদিকের কোলাহল স্তব্ধ হয়ে গেল, কেবল সুর আর কণ্ঠ মিশে গড়ে তুলল এক অদ্ভুত আবেশ।
আমি অজান্তে হাঁ করে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এ যেন কোনো কেবল গান নয়, এ যেন এক মায়াবী ডাক, যার টানে আমার হৃদয় এক অজানা স্রোতে ভেসে যাচ্ছে। রাদিয়া হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বলল, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি লজ্জা পেয়ে হেসে বললাম, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল রাহুলের প্রতিটি শব্দ, প্রতিটি সুর কেবল যেন আমার জন্যই বেজে উঠতেছে। বুকের ভেতর হঠাৎ এক অচেনা কাঁপন কাজ করতে লাগলো আমার। এই কাঁপন কোনো ভয় নয়, উত্তেজনা নয়, এক মিষ্টি আকর্ষণ, এক অদৃশ্য ক্রাশ। গান শেষ হওয়ার সাথে সাথেই মঞ্চ জুড়ে এক অজানা ঝড় বইতে লাগলো। চারিদিক থেকে বজ্রধ্বনির হাততালি শুরু হতে লাগলো, যা মুহূর্তে ছড়িয়ে পড়ল পুরো হল ঘরে। দর্শক সারির সবাই হঠাৎ করে দাঁড়িয়ে উল্লাস করতে লাগলো। কেউ হাত নাড়ল, কেউ শীষ দিল, আর কেউ বা উচ্ছ্বাসিত চিৎকারে রাহুলের নাম ধরে ডাকতে লাগলো। মঞ্চের আলোয় দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে যেন সব দৃষ্টি আটকে গেল। সাদা পাঞ্জাবি আর নীল জিন্স পরা তাকে তখন মনে হচ্ছিল একজন জয়ী শিল্পী, যে কণ্ঠ আর সুরের চাদর দিয়ে পুরো আসরকে মাতিয়ে দিয়েছে। দর্শকদের করতালি আর উল্লাসে মঞ্চে কেঁপে উঠছিল, কিন্তু আমি তখনও স্থির হয়ে বসেছিলাম, মনে যেন কোথাও হারিয়ে গেছে। গান শেষ হতেই হলঘরে বজ্রধ্বনির মতো হাততালি পড়ল। আমি ততক্ষণে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি। বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত কাঁপন কাজ করছে। এটা শুধু গান শোনার আবেগ নয়, বরং অন্য কিছু, হয়তো ক্রাশ, হয়তো আরও কিছু। আমি রাদিয়ার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম, আমাকে কি একটু পরিচয় করিয়ে দিবি ওর সাথে? রাদিয়া হেসে উঠল, কিন্তু সেই হাসিটা ছিল কেমন যেন অস্বস্তি মেশানো। ও সামিরা, তুই আবার সব জায়গায় পরিচয় করতে চাইছিস? থাক, পরে করাবো। ওর গলায় এমন একটা ভঙ্গি ছিল যেন ইচ্ছে করেই আমাকে এড়িয়ে যাচ্ছে। আমাকে অবাক হয়েই তাকালাম, কিন্তু বেশি কিছু বললাম না। রাহুল তখনও মঞ্চের একপাশে দাঁড়িয়ে দর্শকদের সাথে নির্ভর ভঙ্গিতে কথা বলছিল, যেন কোনো ঘনিষ্ঠ বন্ধুদের মাঝেই সে নিজের কথা ভাগ করে নিচ্ছে, স্বচ্ছন্দে, আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত। চারপাশের রঙিন আলো তার গায়ের সাদা পাঞ্জাবির উপর পড়ে ঝলমল করছিল, তার হাসির আলোকে উজ্জ্বল করে তুলছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো মঞ্চে রাহুলই একমাত্র কেন্দ্রবিন্দু, যাকে ঘিরেই সব কিছু ঘুরছে। আমি অজান্তেই চোখ সরাতে পারছিলাম না। আলো ছায়ার খেলায় তার আরও দীপ্ত হয়ে উঠছিল, আর আমার দৃষ্টি যেন বারবার সেখানে গিয়ে আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল এক অদ্ভুত চুম্বক শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার দিকে। তবু ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল রাদিয়া যেন ইচ্ছে করেই চায় না আমি রাহুলের কাছেই যাই। তার আচরণে একটা অদৃশ্য দেয়াল টের পাচ্ছিলাম, যা আমার পা থামিয়ে দিচ্ছিল। আমি দাঁড়িয়েই রইলাম, দূর থেকে রাহুলকে দেখতেই থাকলাম। কাছে যাওয়ার আকাঙ্ক্ষা আর রাদিয়ার অদ্ভুত বাধা মিলেমিশে এক অজানা টানাপোড়েন তৈরি করছিল আমার ভেতরে। সামিরার মুখ থেকে ওই কথাগুলো বের হতেই যেন আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। শরীরটা মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল, আর দাঁড়িয়ে থাকার শক্তি আমি হারিয়ে ধপাস করে মেঝেতে বসে পড়লাম। ঠান্ডা ফ্লোরের স্পর্শে শরীর কেঁপে উঠল, তবুও মাথার ভেতরের ঝড়টা থামল না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, প্রায় হাঁপাতে হাঁপাতেই বললাম, তুমি তুমি সামিরা? আমার চোখ তার চোখের দিকে তাকিয়ে উত্তর খুঁজতে চাইল, কিন্তু সামিরা যেন পথের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট নড়ল না, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। সেই নীরবতা আমার বুকের ভিতর আরও তীব্র ঝড় তুলল, যেন অদৃশ্য দেয়ালে আঘাত করে আমার সমস্ত প্রশ্নগুলো ফিরে আসছে আমার দিকেই। সে কিছুক্ষণ চুপ করে রইল, যেন নিজের ভেতরের লড়াইটা নিজেই সামলাচ্ছে। তারপর এক নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে আবার বলতে শুরু করলো, জানো রাহি? তার গলা কেঁপে কেঁপে উঠল, চোখ দুটো দূরে কোথাও হারিয়ে গেল। কোনো মানুষ কিংবা ভালো জিনিস একেবারে মনের মণিকোঠায় জায়গা করে নেয়, তখন সেটাকে মুছে ফেলা বা সরিয়ে দেওয়া বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। যেন বুকের গভীরে শিকড় গেঁথে বসে যায়, যতই টেনে তুলতে চাও না কেন। রক্ত ঝরিয়ে দিয়েও সেটা উপড়ে ফেলা যায় না। তার কণ্ঠে গভীর বেদনার ছায়া, আর চোখে যেন অদৃশ্য অশ্রুর কুয়াশা জমে উঠেছিল। চারপাশের নিস্তব্ধতা কথাগুলো আরও ভারী করে তুলল, যেন প্রতিটি শব্দ সরাসরি আমার হৃদয়ে বিঁধছিল। তারপর কি হয়েছিল? আমার আর রাদিয়ার বন্ধুত্ব দিন দিন যেন আরও গভীর হতে লাগলো। আমরা দুজনেই একে অপরের কাছে স্বস্তি খুঁজে পেতাম। সেদিনও বিকেলের নরম রোদে ক্যাম্পাসের পুরনো অশ্বত্থ গাছটার ছায়ায় বসেছিলাম আমরা। চারপাশে হালকা হাওয়ার পাতার মৃদু খসখস শব্দে ভেসে আসছিল।
দূরে কেউ হয়তো গিটার বাজাচ্ছিল। ছাত্রছাত্রীদের স্বাভাবিক হাসাহাসি আর গল্পগুজব সব মিলিয়ে পরিবেশটা ছিল নিরিবিলি আর শান্ত। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দেখি রাহুল আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। তার চোখে রাগের আগুন, মুখটা শক্ত আর গম্ভীর। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম, যেন বুকের ভেতর ধপ করে কিছু একটা নেমে এলো। রাহুল কাছে এসেই একটুও কথা বলল না, না বলেই হঠাৎ রাদিয়ার হাত ধরে তাকে জোর করে দাঁড় করালো। তারপর কোনো কিছু বোঝার আগেই দুই গালে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল। শব্দটা এত জোরে হলো যে পাশে বসা কয়েকজন ছাত্রছাত্রীও চমকে উঠল। রাহুল দাঁতে দাঁতে চাপ গিয়ে গর্জে উঠল, তোর কলেজে আসতে বারণ করেছিলাম না, তবুও আমার অমান্য করলি কেন? চল বাড়ি চল। রাদিয়ার চোখ মুহূর্তে ভিজে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু গলাটা যেন আটকে গেল কান্নায়। তার লাজুক চেহারাটা ভয়ে কেঁপে উঠছিল। চোখ নামিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আমি সেদিকে তাকিয়ে শুধু জমে গিয়েছিলাম, কিছুই করতে পারিনি। চারপাশের মানুষরা ফিসফিস করে কথা বলছিল, কেউ অবাক হয়ে তাকাচ্ছিল, কেউ আবার অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিচ্ছিল। যে সেদিন রাদিয়া আর কোনো কথা না বলেই রাহুলের সাথে চলে গেল। আমি আর বসে রইলাম না, একা অসহায় একটা শূন্যতার মাঝে। মনে হচ্ছিল চারপাশের হঠাৎ হাওয়া যেন থমকে গেছে, সূর্য যেন ডুবে গিয়ে চারিদিকে অদ্ভুত এক অন্ধকার নেমে এসেছে। সেদিন রাতেই ঘরে ফিরে এসেও মাথার ভিতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, রাহুলের সাথে রাদিয়ার আসলে সম্পর্কটা কি? তার রাগ, সেই নির্মম আচরণ, সব কিছু যেন আমার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। পরের দিন কলেজে গিয়ে দেখি রাদিয়া আমার জন্য এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভোরের নরম রোদ তখন কাছের জানালা ভেদ করে মেঝেতে ছায়ার খেলা তৈরি করেছে। রাদিয়া মুখটা কেমন যেন ক্লান্ত, চোখ দুটো লালচে। মনে হচ্ছিল সারা রাত সে একটুও ঘুমাতে পারেনি। আমি আর দেরি না করেই সোজা গিয়ে প্রথমে প্রশ্ন করলাম, রাহুল তোমার কে হয়? সে এক মুহূর্তের জন্য মাথা নিচু করে করলো, তারপর আস্তে গলায় বলল যে আমার ভাই হয়। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তাহলে এতদিন বলনি কেন আমায়? রাদিয়া হালকা হাসি দিয়ে বলল, এমনিই বলিনি আর কি। তখন সেই হাসির কিন্তু চোখের ভিতর ছায়া ফেলতে পারেনি। আমার মনে হলো নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো কষ্ট চেপে রেখেছে। আমি নরম গলায় জিজ্ঞাসা করলাম, রাদিয়া তোমার কি মন খারাপ? সে মাথা ধীরে নেমে বলল, কালকে আমার পাত্রপক্ষ দেখতে এসেছিল। মা বাবা ভাইয়া সবাই ঠিক করেছে আমার বিয়ে দিবে। তারা নাকি ভালো ছেলে পেয়েছে। তারপর একটু থেমে গলা ভারী করে বলল, কিন্তু আমি এ বিয়েটা করতে পারবো না। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। বাতাসে অদ্ভুত এক চাপা নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল গাছের পাতার মৃদু দোল আর দূরের পাখির ডাকও আমার কথার ভার বুঝতে পারছে। সে হঠাৎ আমার গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা বাদ দাও এসব কথা। আমি একটু ইতস্ত করে বললাম, তোমার ভাইয়ের সাথে আমাকে একটু দেখা করাইবা? রাদিয়া বিস্ময়ে তাকালো। আমি তাকে আগেই বলেছিলাম রাহুলকে আমার ভালো লাগে। সেই কথাটা মনে করিয়ে দিতেই তার মুখে হালকা অস্বস্তির ছায়া ফুটে উঠল। তার চোখ যেন কেমন এক অদ্ভুত ভয়ে কেঁপে উঠল, কিন্তু তবুও সে কোনো উত্তর দিল না, শুধু নীরবে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরের দিন সকালেই রাদিয়া হঠাৎ আমাকে বলল, আজকে আমার ভাইয়ার সাথে দেখা করাবো তোমাকে। আমি তো শুনেই খুশিতে যেন লাফিয়ে উঠেছিলাম। মনে হচ্ছিল বুকের ভিতর আনন্দে পাখির ঝাঁক উঠছে। এতদিন ধরে যাকে নিয়ে হাজারটা প্রশ্ন, ভয়, কৌতূহল জমা হয়েছিল, আজ অবশেষে তারই মুখোমুখি হব। বিকেলে রাদিয়া আমাকে নিয়ে গেল শহরের একটা কফি শপে। কাছের জানালা দিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কফির সুবাস নাকে এসে পড়ল। চারিদিকে হালকা গুঞ্জন, কেউ গল্প করছে, কেউ বা গল্পের বইয়ের পাতা উঠাচ্ছে। কিন্তু আমার চোখ শুধু এক জায়গায় গিয়ে থেমে গেল। এক কোণে বসে আছে রাহুল, যেন আমাদের জন্যই আগে থেকে অপেক্ষা করছিল। গায়ে হালকা নীল শার্ট, চোখে কঠিন দৃষ্টি, হাসি নেই, মুখটা যেন বরফের মতো গম্ভীর হয়ে আছে। তাকে দেখেই বুকের ভেতর ধপ করে উঠল। রাদিয়া আমার কানে হালকা স্বরে বলল, তোরা কথা বল, আমি আসতেছি। এই বলে সে নিঃশব্দে সরে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম রাহুলের সামনে। এতদিন যাকে অজস্র কল্পনা জল্পনা করেছি, তার চোখ পড়তে হঠাৎ মনে হচ্ছিল আমার হাত পা থরথর করে কাঁপছে। বুকের ভেতর ধড়পড়ানি বাড়ছে, গলাটা শুকিয়ে কাঠ। কেন এমন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ মিলিয়ে গেছে, শুধু আমার হৃদস্পন্দনের আওয়াজটাই কানে বাজছে। আমি আস্তে করে চেয়ারে বসতেই রাহুল একবার গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি এতই তীক্ষ্ণ আর গম্ভীর ছিল যে মনে হচ্ছিল সে যেন আমার ভেতরটা পড়ে ফেলতে চাইছে। আমি গলাটা খাঁকড়ে দিয়ে কথা শুরু করার সাহস করলাম, আসসালামু আলাইকুম। রাহুল কিছুক্ষণ চুপচাপ রইল,
তারপর ঠান্ডা গলায় উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। তারপর আবার কফির কাপটা হাতে নিয়ে হালকা এক চুমুক দিল। আমি অস্থির হয়ে কথাটা এগিয়ে নিয়ে গেলাম, আপনাকে অনেক দিন ধরেই দেখার ইচ্ছা ছিল। আসলে সেদিন কলেজে যে গান গাইছিলেন না, সেটা খুবই সুন্দর ছিল। রাহুল বুরুকুসকে হালকা হাসির মতো করে কিছু একটা করলো। আমার সম্পর্কে এত আগ্রহের কারণ কি? আমি কথার মাঝে একটু থমকালাম, বুক ধড়পড় করছে, তবুও সাহস করে বলেই ফেললাম, আসলে গানের জন্য। কথাটা বের হতেই মনে হলো যেন পুরো কফি সব নিস্তব্ধ হয়ে গেছে। চারিদিকে হাসাহাসি, চেয়ার টানা গোছানোর শব্দে সব মিলিয়ে হঠাৎ অচেনা একটা নীরবতা। রাহুল তখন চোখ দুটো আমার দিকে স্থির করে তাকিয়ে রইল। তার চোখে মিশেছিল বিস্ময়, আত্মবিশ্বাস, অবিশ্বাস, আর কোথাও যেন ক্ষীণ এক তাচ্ছিল্যের ছায়া। তুমি বুঝতে পারছো তো কী বলছো তুমি? আমাকে ভালো লাগা মানে এত সহজ কিছু নয়। আমি কারোর সাথে সম্পর্ক করি না, কারোর সাথে বন্ধুত্বও সহজে করি না। তার গলায় অদ্ভুত এক দৃঢ়তা ছিল। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। ভেতরে ভেতরে কেমন যেন ভয় এবং অজানা আকর্ষণ মিলে গিয়ে বুকটাকে ভারী করে তুলছিল। একটু পর রাহুল আবার বলল, তবে একটা কথা শুনে রাখো, সাহস দেখিয়েছো বলে আমি তোমাকে ছোট করছি না, কিন্তু আমার জীবনে ঢোকা একদমই সহজ হবে না তোমার জন্য। তার ঠান্ডা অথচ গভীর কণ্ঠে কথাগুলো শুধু মনে হলো, বুকের ভেতর কেঁপে উঠল আমার। আমি শুধু মাথা নিচু করে ধীরে ধীরে বললাম, তবুও আমি চেষ্টা করব। রাহুল আর কিছু বলল না, শুধু নীরবে কফির কাপটা নামিয়ে টেবিলে রাখলো। চোখে তখনও সেই অচেনা রহস্যময় দৃষ্টি। রাহুল কিছুক্ষণ নীরব থাকলো, তারপর তার চোখ যেন কফির ধোয়ার ভেতর দিয়ে আমাকে ভেদ করে যাচ্ছে। আমি নার্ভাস হয়ে হাতের আঙুলগুলো জড়িয়ে ধরলাম। আপনি এমনভাবে তাকাচ্ছেন কেন? মনে হচ্ছে আমি আপনাকে কাছে কোনো অপরাধ করেছি? অপরাধ করোনি, তবে সাহস দেখিয়েছো। সবার পক্ষে সেটা সম্ভব হয় না। আমি মাথা নিচু করে মৃদু হেসে ফেললাম। হয়তো সাহস নয়, এটা শুধু আমার মনের কথা, আটকে রাখতে পারিনি। রাহুল হঠাৎ কফির কাপটা নামিয়ে আমার দিকে ঝুঁকে এলো। তুমি কি ভেবেছো আমার জীবনে ঢুকতে পারা এত সহজ? আমি যেমন, আমার অতীত যেমন, আর সব জেনেও নিয়েও তুমি এগোতে পারবে? তার চোখে তখন বড় ঝড়ের মতো অস্থিরতা। আমি শ্বাস আটকে উত্তর দিলাম, আমি অতীত নিয়ে ভাবি না, মানুষের বর্তমানেই বাঁচে। আপনার ভেতরে যেটা আছে সেটাই আপনার কাছে সত্যি। কিছুক্ষণের জন্য রাহুল থেমে গেল। তার ঠোঁটে এক ঝলক হাসি খেলে গেল, তবে তাতে উষ্ণতার বদলে ছিল রহস্য। তুমি জানো না তুমি কি বলছো, কিন্তু তোমার চোখে আমি ভয় পাচ্ছি না। আমি সাহস করে সরাসরি তার চোখের দিকেই তাকালাম, কারণ আমি ভয় পাই না, অন্তত আপনাকে নয়। রাহুল কিছুক্ষণ নীরব রইল, তারপর হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, যদি এতটা দৃঢ় হও তবে প্রমাণ করতে হবে। কথা দিয়ে নয়, কাজে। প্রমাণ করতে? কিভাবে? রাহুল একটু হেলে বসল, কণ্ঠনাদ নিচু করল, যেন আমি শুধুই শুনতে পাই। সময় আসবে, তখন দেখব তুমি টিকতে পারো কিনা। তারপর সোজা হয়ে চেয়ারে হেলান দিল। কফির দোকানের কোলাহল যেন হঠাৎ করে আবার ফিরে এলো। আমি এখনও তার কথার ভারে দম বন্ধ হয়ে বসে আছি।